সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে থেকে আমরা রিয়েল অ্যানালাইসিস নিয়ে আলোচনা শুরু করব। আর রিয়েল অ্যানালাইসিস থেকে আমরা প্রথমে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে রিয়েল নাম্বার সিস্টেম। তো রিয়েল নাম্বার সিস্টেমে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে রিয়েল নাম্বার কাকে বলে। রিয়েল নাম্বার হচ্ছে মূলত যে সংখ্যাগুলোকে বর্গ করলে বা স্কোয়ার করলে ঋণাত্মক আসে না, অর্থাৎ ধনাত্মক আসে। আমি কতগুলো সংখ্যা লিখতেছি, যেমন ধরো আমি লিখলাম 0, ওকে, তারপর আমি লিখলাম +1, আচ্ছা আমি 1 না লিখে আমি লিখলাম 1/2, তারপরে লিখলাম √2, তারপরে লিখলাম 2। এভাবে আমি কিছু সংখ্যা লিখলাম, পজিটিভ সংখ্যা। তারপরে আমি লিখলাম -1, -2, -5/2, এরকম কিছু সংখ্যা লিখলাম, -√2, এই সংখ্যাগুলোকে লিখলাম। এখন আমি যদি এদেরকে বর্গ করি, 2কে স্কোয়ার করলাম 4 পাইলাম, √2কে স্কোয়ার করলে আমরা পাবো শুধু 2, হাফকে স্কোয়ার করলে আমরা পাবো 1/4, 0কে স্কোয়ার করলে আমরা পাবো 0, -1কে স্কোয়ার করলে আমরা পাবো +1, -2কে স্কোয়ার করলে আমরা পাবো +2, +4, -5/2কে স্কোয়ার করলে আমরা পাবো 25/4 =√2কে আমরা স্কোয়ার করলে পাবো শুধুমাত্র 2। এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোকে বর্গ করার পর আমরা দেখতে পাচ্ছি সবসময় ধনাত্মক সংখ্যা আসতেছে। ধনাত্মক সংখ্যাকে আরেকভাবে ডাকা হয় 0-র চেয়ে বড় সংখ্যা আসতেছে, ওকে। তাহলে দেখো এখান থেকে এই জায়গাটাতে যারা আসছে তারা সবাই 0-র চেয়ে বড় আসছে বর্গ করার পর। এই জায়গাটাতে যারা আসছে তারা সবাই 0-র চেয়ে বড় আসছে বর্গ করার পর। তো এই জন্য এই সংখ্যাগুলোকে আমরা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বলি। আবার এখানে 0 একটা আসছে দেখা যাচ্ছে। তো যে সংখ্যাগুলোকে বর্গ করলে হয় 0 আসবে, না হইলে 0 থেকে বড় আসবে, অর্থাৎ হয় 0 সমান আসবে, না হইলে 0 থেকে কি আসবে, বড় আসবে, তাদেরকে আমরা বলি যে রিয়েল নাম্বার। যদি 0 থেকে ছোট আসে বর্গ করার পর, তাহলে আমরা তাকে রিয়েল নাম্বার বলতে পারবো না। তো তাকে যদি কোনো সংখ্যাকে বর্গ করলে ধনাত্মক না এসে, অর্থাৎ 0-র চেয়ে বড় না এসে 0-র চেয়ে ছোট চলে আসে, নেগেটিভ চলে আসে, তাহলে তাকে আমরা বলি যে কাল্পনিক বা অবাস্তব সংখ্যা। কাল্পনিক বা অবাস্তব সংখ্যা একটু খেয়াল করি। ধরো -√2 এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি, অথবা √1কে যদি আমরা হোল স্কোয়ার করি, √-3কে আমরা যদি হোল স্কোয়ার করি, তাহলে আমরা আনসারগুলো পাবো -1, -2, -3। এই যে সংখ্যাগুলোকে বর্গ করার পর আমরা নেগেটিভ আনসার পাচ্ছি, এই জন্য এই সংখ্যাগুলোকে বলা হয় অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, ওকে। তাহলে রিয়েল নাম্বার কাকে বলে? রিয়েল নাম্বার হচ্ছে যে সংখ্যাগুলোকে বর্গ করলে ধনাত্মক অথবা শূন্য আসবে, ধনাত্মক অথবা শূন্য আসবে, তাহলে তাদেরকে আমরা বলবো রিয়েল নাম্বার। তো পৃথিবীতে যতগুলো রিয়েল নাম্বার আছে সবগুলো রিয়েল নাম্বারকে একটা সেটের মাধ্যমে প্রকাশ করা হয়, আর সেই সেটকে বলা হয় আর। এটা শুধু আর লিখলে চলবে না, এখানে একটা বাড়তি দাগ দিতে হবে, অর্থাৎ এই দাগটা ডাবল দিতে হবে, ওকে। এটা আমরা ফার্স্ট ইয়ার থেকে জানি, তাও আমি আরেকবার বলার চেষ্টা করতেছি আর কি। তাহলে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা, মানে পৃথিবীতে যতগুলো বাস্তব সংখ্যা পাওয়া যায় সবগুলো বাস্তব সংখ্যার একত্রে যে সেট, সেই সেটের নাম হচ্ছে আর। এই আর দ্বারা প্রকাশ করা হয়। আর এই বাস্তব সংখ্যার উল্টা দিকের যে সংজ্ঞা সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা, আর এই অবাস্তব সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয়। পৃথিবীতে যতগুলো অবাস্তব সংখ্যা পাওয়া যাবে তাদের সেটকে আই দ্বারা প্রকাশ করা হয়। তো আমাদের এই টপিক্সের বিষয় হচ্ছে বাস্তব সংখ্যার সেট নিয়ে। তো আমরা অবাস্তব সংখ্যা নিয়ে এখানে আলোচনা করব না, আমাদের প্রয়োজন হবে না অবাস্তব সংখ্যার কোনো কিছুই। আমরা শুধু বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব, বাস্তব সংখ্যার প্রপার্টি নিয়ে আলোচনা করব, ওকে। তাহলে আমরা বুঝলাম যে রিয়েল নাম্বার কাকে বলে। তো এই যে বাস্তব সংখ্যা নিয়ে আমরা পড়তে চাচ্ছি, এই বাস্তব সংখ্যা 4টা স্বীকার্য বা এক্সিওমের উপর ডিপেন্ড করে টিকে আছে। কয়টি? বাস্তব সংখ্যা 4টি স্বীকার্যের উপর ডিপেন্ড করে বাস্তব সংখ্যার এই নিয়ম কানুনগুলা গঠিত হয়েছে। স্বীকার্য মানে কি? স্বীকার্য মানে হচ্ছে কিছু নিয়ম কানুন যেগুলা স্বীকার করে নেওয়া হয়েছে, অর্থাৎ এগুলাকে সত্যি ভেবে, এগুলোকে বেস করেই আমরা এই রিয়েল নাম্বার সিস্টেমের বাকি সমস্যাগুলোকে সলভ করব। অর্থাৎ এই স্বীকার্যগুলা দিয়েই আমরা অন্য সকল সমস্যাকে সলভ করার চেষ্টা করব, সেগুলোকে স্বীকার্য বলা হয়। তো
রিয়েল নাম্বার সিস্টেমে 4টা স্বীকার্য পাওয়া যায়। আচ্ছা, স্বীকার্য ব্যাপারটা আমরা অনেক আগে থেকে শিখছি। স্বীকার্য ব্যাপারটা আমরা প্রথম দেখছি ক্লাস 9-এ যখন আমরা পড়তেছি, তখন আমরা কেমিস্ট্রিতে পাইছি যে রাদারফোর্ডের স্বীকার্য, বোর পরমাণু মডেলের স্বীকার্য। স্বীকার্য মানে হচ্ছে সেই রুলস, যেই রুলসগুলা আমরা স্বীকার করে নিয়ে বাকি রুলসগুলাকে প্রমাণ করব, যে রুলসগুলোকে স্বীকার করে নেব। ওকে, তো বাস্তব সংখ্যার ক্ষেত্রেও আমরা 4টা স্বীকার্য মনে করে নিই। আমি একটু লিখি 4টা স্বীকার্যগুলো কি কি। 1 নম্বর স্বীকার্য হচ্ছে সম্প্রসারণ স্বীকার্য। সম্প্রসারণ, একটু সম্প্রসারণ স্বীকার্য, বা স্বীকার্যকে সম্প্রসারণকে ইংরেজিতে কি বলে সেটাও একটু লিখে দিচ্ছি, এক্সটেন্ড। সম্প্রসারণ স্বীকার্য বা এক্সটেন্ড এক্সিওম স্বীকার্য বা এক্সিওমটাও লিখে দিই। সম্প্রসারণ স্বীকার্য বা এক্সটেন্ড এক্সিওম। 2 নম্বরে আমরা যে স্বীকার্যটা, মানে যে স্বীকার্যটা 2 নম্বরে আছে সেটা হচ্ছে ফিল্ড স্বীকার্য। ফিল্ড 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 স্বীকার্য। ওকে, 3 নম্বরে আমাদেরকে পড়তে হবে যে অর্ডার স্বীকার্য বা ক্রম স্বীকার্য। ক্রম বা অর্ডার স্বীকার্য। 4 নম্বরে আমাদেরকে পড়তে হবে কমপ্লিটনেস বা সম্পূর্ণতা স্বীকার্য। সম্পূর্ণতা, সম্পূর্ণতা বা কমপ্লিটনেস, সম্পূর্ণতা বা কমপ্লিটনেস স্বীকার্য। এই 4টা স্বীকার্য আমাদের বাস্তব সংখ্যার মধ্যে পড়তে হবে। অর্থাৎ এই 4টা স্বীকার্যকে মেনে নিয়ে তারপর আমরা বাস্তব সংখ্যাতে যত প্রবলেম আছে সবগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করব। ওকে, তো প্রথমে আমরা জানার চেষ্টা করব যে সম্প্রসারণ স্বীকার্যটা কি। ওকে, তাহলে আমি এখানে একটা বাউন্ডারি দিয়ে দিই। এই 4টা স্বীকার্য আমাদের পড়তে হবে। সম্প্রসারণ স্বীকার্যটা কি একটু তীর চিহ্ন দিয়ে লিখি, তোমরা সুন্দর করে লিখবা। আমি এই 4টা স্বীকার্য লিখছি, এবার সম্প্রসারণ স্বীকার্য আলাদা করে লিখে তারপর সেখানের মধ্যে আমি যা যা বলতেছি তা বোঝার চেষ্টা করবো, লেখার চেষ্টা করবো। ওকে, সম্প্রসারণ স্বীকার্য পরীক্ষায় আসে না, কিন্তু আমাদের মানে পরীক্ষায় আসে এজন্যই পড়বো, পরীক্ষায় আসে না এজন্য পড়বো না। এই কারণে আমরা ম্যাথমেটিক্স আসলে খারাপ করি, আমাদের ম্যাথমেটিক্স পরীক্ষার হলে মনে থাকে না। আমরা ম্যাথমেটিক্সটাকে ওইভাবে পড়ি না যেভাবে ম্যাথমেটিক্সটাকে পড়া উচিত। আমরা পড়ি পরীক্ষায় পাশের জন্য। ওকে, তো আমরা এখন থেকে সেটা করব না, আমরা চেষ্টা করব ভালোভাবে জানার। ওকে, তো এক্সটেন্ড এক্সিওম বা সম্প্রসারণ স্বীকার্য কি বলতেছে দেখো, এটাতে বলতেছে যে বাস্তব সংখ্যার সেটের মধ্যে, অর্থাৎ আমরা যদি একটা বাস্তব সংখ্যার সেট নেই, মানে বাস্তব সংখ্যার সেট মানে দুনিয়ার সকল বাস্তব সংখ্যার সেট যেটা আমরা নিছি আর কি, আর এটাতে বলতেছে বাস্তব সংখ্যার সেটের মধ্যে কমপক্ষে 2টা ভিন্ন উপাদান থাকবে। অর্থাৎ বাস্তব সংখ্যা ধরো 2 এবং 3, এরকম 4, 5, 6 অসংখ্য বাস্তব সংখ্যা আমরা পাচ্ছি না। তো এই সম্প্রসারণ স্বীকার্য বলতেছে যে ভাই বাস্তব সংখ্যার সেটের মধ্যে কমপক্ষে 2টা উপাদান তো থাকবেই। তাহলে সম্প্রসারণ স্বীকার্যতে কি বলতেছে, বলতেছে যে বাস্তব সংখ্যার সেটের মধ্যে, বাস্তব সংখ্যার সেটের মধ্যে কমপক্ষে 2টি ভিন্ন উপাদান, কমপক্ষে 2টি ভিন্ন উপাদান বা সদস্য থাকবে। এটাই হচ্ছে ফার্স্ট এক্সটেন্ড বা সম্প্রসারণ স্বীকার্য। এই একটা লাইনই হচ্ছে সম্প্রসারণ স্বীকার্য। তাহলে সম্প্রসারণ স্বীকার্য আমাকে কি বললো, যেভাবে বাস্তব সংখ্যার যে সেট আমরা পাচ্ছি সেই সেটের মধ্যে অন্ততপক্ষে 2 জন তো থাকবেই, 2 জনের বেশি থাকবে, 2 জন তো থাকবেই, এর চেয়ে কম থাকবে না। ওকে, এবার আমরা পড়ার চেষ্টা করব ফিল্ড স্বীকার্য। আর ফিল্ড স্বীকার্য পড়ার জন্য আমাকে প্রথমে বুঝতে হবে ফিল্ড কি, তারপর ফিল্ড স্বীকার্য পড়ার জন্য আমাদের পুরো বোর্ডের দরকার হবে, যার কারণে আমি এগুলো সব মুছে ফেলবো। আর এই ফিল্ড স্বীকার্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, এবং আমরা এর পরবর্তীতে যা কিছু প্রমাণ করার চেষ্টা করব বাস্তব সংখ্যাতে সবগুলাই ফিল্ড স্বীকার্যকে বেস করে, বেশিরভাগ মানে একদম 99% ফিল্ড স্বীকার্যকে বেস করে প্রুফ করতে হবে। ওকে, তাহলে আমরা এবার পড়ব ফিল্ড স্বীকার্য। ফিল্ড স্বীকার্য বা ফিল্ড এক্সিওম বলতে পারি, ফিল্ড স্বীকার্য। ওকে, তাহলে ফিল্ড স্বীকার্য কি, তার আগে ফিল্ড স্বীকার্যগুলো জানার আগে আমাকে জানতে ফিল্ড কি। ফিল্ড হচ্ছে এমন একটা সেট যে সেটটা 12টা নিয়ম মেনে চলে। কয়টি নিয়ম? 12টি। ফিল্ড হচ্ছে
এমন একটা সেট যে সেটটা 12টা রুলস মেনে চলবে। অর্থাৎ কোনো একটা সেট 12টা রুলস মেনে চললে তাকে আমরা বলবো ফিল্ড। তো বাস্তব সংখ্যার সেট এই 12টা রুলস মেনে চলে এবং সেই 12টা রুলসকে আমরা বলি যে বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য। অর্থাৎ বাস্তব সংখ্যা ফিল্ডের সেটের যা যা বৈশিষ্ট্য তা বাস্তব সংখ্যা অর্জন করতে পারছে। এই 12টা রুলসের মধ্যে 5টা রুলস হচ্ছে যোগের, 5টি রুলস হচ্ছে গুণের এবং 2টি রুলস হচ্ছে যোগ এবং গুণ একসাথে। কি বলছি? এই 12টা রুলসের মধ্যে মানে ফিল্ড এর যে 12টা রুলস, সেই 12টা রুলসের মধ্যে 5টা হচ্ছে যোগের রুলস, 5টা হচ্ছে গুণের রুলস, 2টা হচ্ছে যোগ এবং গুণ একসাথে রুলস। ওকে, তো ফিল্ড শিকার যে আমরা এই 12টা রুলস পড়ব। ওকে, তাইলে আমরা বুঝলাম যে ফিল্ড স্বীকার্য কি। এবার তাহলে আমরা ফিল্ড স্বীকার্যটা পড়ার চেষ্টা করি। ওকে, ফিল্ড স্বীকার্য পড়ার জন্য আমাদের যোগের এবং গুণের দুইটাকে একসাথে পড়তে হবে বলে আমার একটু আমি একটা কাজ করি, ফিল্ড স্বীকার্যের যোগেরগুলো আগে পড়াই ফেলি। ওকে, দেখো ফিল্ডের যে যোগ স্বীকার্য, যোগের ইংরেজি আমরা অ্যাড বলি, ADD, অ্যাড দিয়ে আমরা যোগ করা বুঝাই। সেজন্য ফিল্ডের যে যোগের স্বীকার্য, সেই যোগের স্বীকার্যকে আমি A1, A2, A3, A4, A5 দিয়ে প্রকাশ করব, আর গুণের স্বীকার্যগুলোকে M1, M2, M3, M4, M5 দিয়ে প্রকাশ করব। ওকে, তো প্রথমে আমরা ফিল্ড স্বীকার্যে লিখব যে আমরা বলবো A1 এ আমরা শিখব আবদ্ধতা বিধি। একটু খেয়াল করি আবদ্ধতা বিধিটা কি। আচ্ছা, এই ফিল্ড স্বীকার্য জানার আগে আমাদের কিছু সিম্বল সম্পর্কে ধারণা নিতে হবে। এই সিম্বলটার নাম হচ্ছে ফর অল। এই সিম্বলটার নাম হচ্ছে ফর অল, অর্থাৎ এটা দিয়ে সকল বুঝাচ্ছে, সকল। ওকে, যেমন আমি বলবো যে সকল সদস্য, সকল উপাদান, সকল সেট, এরকম করে আমরা ফর অল দিয়ে সকল বুঝাবো। তাহলে এটা দিয়ে আমরা কি বুঝাবো? সকল। আরেকটা আছে উল্টা ই। এই উল্টা ই দিয়ে বোঝানো হয় দেয়ার এক্সিস্ট মানে হচ্ছে কোনো একটা উপাদান ওই সেটের ভিতরে অবশ্যই থাকা। ওকে, কোনো একটা উপাদান কোনো একটা জায়গায় থাকা বোঝানোর জন্য দেয়ার এক্সিস্ট ব্যবহার করা হয়। তাহলে দেয়ার এক্সিস্ট দিয়ে আমরা বিদ্যমানতা বুঝাবো, বা আমি সংক্ষেপে সিধা বাংলায় থাকা বুঝাচ্ছি। ওকে, বিদ্যমানতা, বিদ্যমান মানেই থাকা। তাহলে ফর অল এবং দেয়ার এক্সিস্ট এই দুইটা সিম্বল সম্পর্কে আমাদের ধারণা লাগবে। এপসাইলন নট সম্পর্কে, এপসাইলন, এই যে এই চিহ্নটা, এপসাইলন টাইপের এই চিহ্নটা সম্পর্কে আমাদের ধারণা আছে। এটা মানে হচ্ছে বিলংস টু, এটার মানে হচ্ছে বিলংস টু, বাংলায় লিখে দিই বিলংস টু। এই বিলংস টু মানে হচ্ছে সেটের ভিতর থেকেই নেওয়া। বিলংস টু মানে হচ্ছে সেটের ভিতরে থাকা বা সেটের ভিতর থেকে নেওয়া, সেটের ভিতরে থাকা বা সেটের ভিতর থেকে মান নেওয়া। অর্থাৎ সেটের বাইরে থেকে মান নিব না, বিলংস টু দিয়ে বুঝাবো সেটের ভিতরেই ওই মানটা বিদ্যমান আছে। ওকে, আমরা আস্তে আস্তে পড়বো। তাহলে আবদ্ধতা বিধি কি বলতেছে দেখো, বলতেছে যদি এ আর বি দুইটা বাস্তব সংখ্যা হয়, এই দেখো এ আর বি দুইটা কি হয়? বাস্তব সংখ্যা হয়। অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে দুইটা সংখ্যা নেওয়া হয় এ আর বি, আর এই বাস্তব সংখ্যা থেকেই নেওয়া হয়েছে এটা বোঝানোর জন্য বিলংস টু চিহ্নটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বিলংস টু দিয়ে বোঝানো হয় যে মানগুলো আমরা লিখছি সেগুলো ওই সেটের ভিতরেই আছে, সেটের বাইরে থেকে নেওয়া হয়নি। এটা মানে ভিতরের থেকেই নেওয়া হয়েছে বোঝানোর জন্য। তাহলে এ আর বি যদি বাস্তব সংখ্যা থেকে নেওয়া হয়, আমি এখানে একটা ফর অল চিহ্ন দিচ্ছি। ফর অল মানে হচ্ছে সকল এ বির জন্য এই ঘটনাটা সত্য, অর্থাৎ এ বি এর মান যাচ্ছে তাই হতে পারে, বাস্তব সংখ্যার ভিতর থেকে এ বি এর মান যাচ্ছে তাই হতে পারে। তাহলে আবদ্ধতা বিধিতে কি বলতেছে, যদি এ বি, সকল এ বি বাস্তব সংখ্যা থেকে নেওয়া হয় তবে এ বি বাস্তব সংখ্যা থেকে নেওয়া হয় তবে এ আর বি এর যোগফল,
এ আর বি এর যোগফলও বাস্তব সংখ্যার ভিতরেই থাকবে। এ আর বি যদি বাস্তব সংখ্যা থেকে নেওয়া হয় তাহলে এ আর বি এর যোগফলও বাস্তব সংখ্যাই হবে। তাহলে দেখো কি বলতেছে, একটু আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখি। ধরো তুমি একটা বাস্তব সংখ্যা নিছো 2 আর একটা বাস্তব সংখ্যা নিছো 3। তাহলে আমরা বুঝতেই পারতেছি এই 2 এবং 3 যে আমরা নিছি, এই 2, 3 অবশ্যই বাস্তব সংখ্যার ভিতর থেকে নেওয়া দুইটা মান, অর্থাৎ এই দুইটা সংখ্যা বাস্তব সংখ্যা। এখন আমি যদি এই 2 আর 3 কে যোগ করি তাহলে যে আনসারটা পাবো সেই আনসারটা হচ্ছে কত? 5। তাহলে 5ও তো বাস্তব সংখ্যার ভিতর থেকেই পাওয়া একটা মান, অর্থাৎ 5 তো বাস্তব সংখ্যার বাইরে না, 5 তো বাস্তব সংখ্যার বাইরে নয়। এর জন্যই বলতেছে কি যে ভাই আমি যদি যে কোনো দুইটা বাস্তব সংখ্যা নিই তাহলে তাদের যোগফলও কোথায় থাকবে? বাস্তব সংখ্যার ভিতরেই থাকবে। এই রুলসটাই হচ্ছে আবদ্ধতা বিধি। ওকে, তারপর 2 নাম্বার আমরা যেটা পড়ব, A1 পড়লাম, A2 এই আবদ্ধতা, আচ্ছা যাই হোক এখন সেটা না বলি। A2 হচ্ছে সহযোগী বিধি। সহযোগী বিধি যারা ইংরেজি ভার্সনে পড়বে তারা বই থেকেই ইংরেজিটা আসলে পেয়ে যায়। তো এখানে যে বাংলায় বলতেছি এই বাংলাটাকে জাস্ট ইংরেজিতে কনভার্ট করে দেওয়া হয় যে আবদ্ধতা বিধিকে বলা হয় ক্লোজার ল, সহযোগী বিধিকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। এই সামান্য সামান্য শব্দগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো সহযোগী বিধিতে কি বলতেছে। সহযোগী বিধি হচ্ছে যদি আমরা 3টা বাস্তব সংখ্যা নিই, ফর অল দিই একটা, ফর অল 3টা বাস্তব সংখ্যা এ বি সি, এই 3টা বাস্তব সংখ্যা যদি আমরা নিই হয় তবে, মানে এ বি সি যদি রিয়েল নাম্বার থেকে নেওয়া হয়, রিয়েল নাম্বার থেকে নেওয়া 3টা সংখ্যা হয়, তবে এ আর বি কে আগে যোগ করে, ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে আগে যোগ করা, তারপর সি কে যোগ করলে যা আনসার পাওয়া যাবে, এ আর বি কে আগে যোগ করে তারপর সি কে যোগ করে যা আনসার পাওয়া যাবে, এ কে রেখে দিয়ে বি আর সি কে আগে যোগ করে তারপর এর সাথে যোগ করলে সেম আনসার পাওয়া যাবে। এটাই হচ্ছে সহযোগী বিধি। কি বলছি? 3টা বাস্তব সংখ্যা যদি আমি নিই তাহলে ওই 3টা বাস্তব সংখ্যার মধ্যে 2জনকে আগে যোগ করে 3 নাম্বারটাকে পরে যোগ করব, আবার শেষের 2জনকে আগে যোগ করে 1 নাম্বারটাকে পরে যোগ করব, এতে তাদের আনসারের কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে সহযোগী বিধি। এক্সাম্পলের সাহায্যে দেখানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করতেছি না, তাও আমরা নিলাম, ধরেন 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম। তা আমি 1 আর 2কে যদি আগে যোগ করে তারপর 3কে যোগ করি, আর যদি 1কে রেখে দিয়ে 2 আর 3কে যোগ করি তাহলে আনসার অলমোস্ট সেমই আসবে, এদিক দিয়েও 6 আসবে, ওই দিক দিয়েও 6 আসবে। তো এটা হচ্ছে বাস্তব সংখ্যার আরেকটা ফিল্ডের আরেকটা স্বীকার্য, আর এই স্বীকার্যের নাম হচ্ছে সহযোগী বিধি। ওকে, সহযোগী বিধি। আচ্ছা, আসলে হাতে নিতে অনেক কষ্ট হচ্ছে, ভারী যথেষ্ট। সহযোগী বিধি। এরপরে আমরা পড়ব এককের অস্তিত্ব বিধি, এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি। A2 A3-তে যাই, বলবো কি এককের অস্তিত্ব বিধি। তো এককের অস্তিত্ব বিধি জানার আগে আমাদের জানতে হবে যে এককটা কি। এককের অস্তিত্ব বিধি যোগের ক্ষেত্রে আমরা পড়তেছি, আমরা এখানে যে স্বীকার্যগুলো পড়তেছি A1 A2 A3 দিয়ে, এগুলো হচ্ছে যোগের স্বীকার্য। আমরা ফিল্ড স্বীকার্য একটু করে এখানে লিখে দিতে পারি যে ভাই এগুলো পড়তেছি, এগুলো হচ্ছে কি যোগের স্বীকার্য, ছোট করে সেটাও লিখে রাখতে পারি যোগের স্বীকার্য। ওকে, তো এখন এককের অস্তিত্ব বিধি জানার আগে আমাদেরকে জানতে হবে যে একক জিনিসটা কি। একক জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যার সাথে কেউ যদি অপারেট হয় সেই বান্দায় ফেরত আসে, তাকে বলা হয় একক। কি বলছি? একক হচ্ছে এমন একটা জিনিস যার সাথে অন্য কেউ অপারেট হলে ওই অন্য কেউটাও আনসার হিসেবে আসবে, একক আসবে না। যেমন আমি বলতে চাচ্ছি, ধরো 5-এর সাথে যদি তোমাকে জিজ্ঞেস করে কত যোগ করলে, 5-এর সাথে কত যোগ করলে 5ই পাওয়া যাবে। খুবই সিম্পলেস্ট প্রশ্ন একদম ম্যাথমেটিশিয়ানের জন্য। 5-এর সাথে কত যোগ করলে 5 পাওয়া যাবে, তখন তোমার আনসার হবে 5-এর সাথে 0 যোগ করলে 5 পাওয়া যাবে। তাহলে দেখো এই যে 0 এমন একটা সংখ্যা যার সাথে অন্য কোনো সংখ্যা অপারেট হচ্ছে, যার সাথে
অন্য কোনো সংখ্যা অপারেট হচ্ছে আর সেই সংখ্যাটাই থেকে যাচ্ছে, এজন্য এই শূন্যটাকে বলা হয় যোগের একক। শূন্যটাকে বলা হয় যোগের একক, যোগের একক। ওকে, আবার গুণের ক্ষেত্রে কিন্তু শূন্যটা একক নয়। খেয়াল করো, 5-এর সাথে আমি যদি শূন্য গুণ করি তাহলে কিন্তু আর 5 ফেরত আসে না। সেজন্য 5-এর সাথে তো যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ভাই 5-এর সাথে কত গুণ করলে আনসারটা 5ই হবে, তখন তোমার আনসার হবে 1। এই 1টা হচ্ছে গুণের একক, 1টা হচ্ছে গুণের একক। ওকে, তাহলে আমরা কি বললাম, একক কাকে বলে? কোনো একটা জিনিসের সাথে একক যে সে যদি অপারেট হয়, এই অপারেট মানে যোগ বিয়োগ গুণ ভাগ, এই অপারেশনগুলোকে বলা হয় অপারেট হয়। অপারেট হয় তাহলে ওই সংখ্যাটাই, ওই জিনিসটাই আবার আনসার হিসেবে আসবে, তাহলে আমরা তাকেই বলবো একক। এর কারণেই এই জিনিসটা আবার আনসার হিসেবেই ফেরত আসছে। এখানে যদি আমি 0 না দিয়ে অন্য কোনো সংখ্যা কল্পনা করি তাহলে কোনোদিনও এই 5 আনসার হিসেবে ফেরত আসতে পারবে না। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যোগের ক্ষেত্রে একক হচ্ছে 0 আর গুণের ক্ষেত্রে একক হচ্ছে 1। ওকে, তাহলে এখন দেখি এককের অস্তিত্ব বিধি কি কি বলতেছে। এককের অস্তিত্ব বিধিতে, এককের অস্তিত্ব বিধিতে বলতেছে যে ফর অল এ একটা রিয়েল নাম্বার থেকে নেওয়া সংখ্যা, মানে একটাই সংখ্যা নিছি রিয়েল নাম্বার থেকে, সেটা হচ্ছে এ। আর এই এটা যে কিছু হতে পারে। ওকে, এ একটা রিয়েল নাম্বার থেকে নেওয়া সংখ্যা হয় তবে দেয়ার এক্সিস্ট মানে সেখানে অবশ্যই 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 থাকবে 0 বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে কি বলতেছে, যদি এ একটা সংখ্যা রিয়েল নাম্বার থেকে নেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই সেই রিয়েল নাম্বারের ভিতরে অবশ্যই 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 0 একটা সংখ্যা থাকবে, 0 একটা সংখ্যা থাকবে, যেন যেন এই এ এর সাথে 0 এই সংখ্যাটা অপারেট হলে, অথবা 0 এর সাথে এ সংখ্যাটা অপারেট হলে আনসার এই হবে, অন্য কিছু আসবে না, আনসার ওই এটাই ফেরত পাওয়া যায়। তাহলে কি বলতেছে, একটু মানে পড়ার মতো, এগুলো আসলে ভাষা, ম্যাথমেটিক্স একটা ভাষা, তো এটা বাংলা ভাষার সাথে আমরা এটা যোগাযোগ করতেছি, কম্পেয়ার করতেছি। ওকে, কি বলতেছে যে ভাই রিয়েল নাম্বার থেকে নেওয়া একটা সংখ্যা যদি রিয়েল নাম্বার থেকে আমি নিই তবে দেয়ার এক্সিস্ট 0, সেখানে অবশ্যই অবশ্যই রিয়েল নাম্বারের ভিতরে একটা শূন্য থাকবে, একটা একক থাকবে, যে এককটা ওই সংখ্যার সাথে অপারেট হয়ে, যোগের ক্ষেত্রে যোগের অপারেট, ওই সংখ্যার ক্ষেত্রে অপারেট হয়ে আনসার ওই সংখ্যাটাই ফেরত দিবে। এটাকেই বলা হয় এককের অস্তিত্ব বিধি। অর্থাৎ রিয়েল নাম্বারের ভিতরে একটা একক থাকবেই, রিয়েল নাম্বারের এই সেটের মধ্যে একটা একক অবশ্যই অবশ্যই থাকবে। এবার আসবো A4, মানে 4 নাম্বার স্বীকার্য। 4 নাম্বার স্বীকার্য হচ্ছে বিপরীতকের অস্তিত্ব বিধি। বিপরীতকের অস্তিত্ব বিধি, অস্তিত্ব বিধি। বিপরীতকের অস্তিত্ব বিধি মানে হচ্ছে একটা বিপরীত সংখ্যাও আমাদের কোথায় থাকবে, আমাদের রিয়েল নাম্বারের ভিতরে থাকবে। একটু খেয়াল করো, বিপরীতকের অস্তিত্ব বিধিতে আমরা কি বলতে চাচ্ছি। বিপরীতক কাকে বলে? বিপরীতক হচ্ছে এমন একটা সংখ্যা, আমি যেহেতু রিয়েল নাম্বার প্রতি সেই জন্য সংখ্যা বলতেছি, আমরা সংখ্যা না বলে জিনিস বলি, যে কোনো কারোর জন্য এটা সহজ হবে। বিপরীতক হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা কোনো একটা জিনিসের সাথে অপারেট হয়ে এককে আনসার হিসেবে ফেরত দেয়। উদাহরণ দিই, ধরো এটা হচ্ছে 5, এই 5টার সাথে আমি কিছু একটা অপারেট করব এবং অপারেট হয়ে একক পাবো। একক, যোগের একক হচ্ছে 0, একটু আগে বুঝাইছি যোগের ক্ষেত্রে একককে 0। তো এই 5-এর সাথে কিছু একটাকে অপারেট করে আমি কি পাচ্ছি, কি পাবো, 0 পাবো। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এই জায়গায় কত বসালে 0 পাবো, তাহলে তুমি অবশ্যই আনসার দিবা। এটা একদম ম্যাথমেটিশিয়ানের জন্য খুবই সিম্পলেস্ট আনসার। তাহলে তুমি বলবা যে এই বাক্সে -5 বসাতে হবে। তাহলে দেখো 5 হচ্ছে একটা সংখ্যা, -5 হচ্ছে 5-এর বিপরীত সংখ্যা। তাহলে বিপরীত কাকে বলে? বিপরীত কাকে বলে? বিপরীত হচ্ছে এমন একজন যে কিনা একটা সংখ্যার সাথে, একটা জিনিসের সাথে অপারেট হয়ে
একককে আনসার হিসেবে দিতে পারে। একককে আনসার হিসেবে দিতে পারে, খুব ভালোভাবে বুঝতে হবে। একককে আনসার হিসেবে দিতে পারে সেই বান্দাকে বলা হয় বিপরীত করে বিপরীত, সেই বান্দাকে বলা হয় বিপরীত। তো রিয়েল নাম্বার সিস্টেমে বা রিয়েল নাম্বারের সেটে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা সংখ্যার বিপরীত সংখ্যা থাকবে। সেই কথাটাই আমরা এখন বলার চেষ্টা করব, যে বলবো যে ভাই রিয়েল নাম্বার থেকে আমি একটা সংখ্যা নিছি, রিয়েল নাম্বার থেকে আমি একটা সংখ্যা নিছি, এত হয় তবে দেয়ার এক্সিস্ট মাইনাস এ বিলংস টু রিয়েল নাম্বার। মানে এই এ যদি একটা রিয়েল নাম্বার হয় তাহলে মাইনাস এটাও রিয়েল নাম্বারের ভিতরে পাওয়া যাবে। এখন তুমি বলো 5 যদি রিয়েল নাম্বার হয়, -5 কি রিয়েল নাম্বার নয়? -5 কি বর্গ করলে পজিটিভ আসে না? আসে। দ্যাট মিনস আমরা বলতে চাচ্ছি যে ভাই রিয়েল নাম্বারের ভিতর থেকে আমরা যদি কোনো একটা সংখ্যা নেই তাহলে অবশ্যই এমন একটা সংখ্যা তার ওই রিয়েল নাম্বারের ভিতরে এমন একটা সংখ্যা অবশ্যই অবশ্যই বিদ্যমান থাকবে, যেন কি হয়, যেন ওই সংখ্যার সাথে এই সংখ্যাটা অপারেট হয়ে একক আনসার হিসেবে পাওয়া যায়। একক, তাহলে এই সংখ্যার সাথে এই সংখ্যাটাকে অপারেট হয়ে অথবা এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা একটু ঘুরিয়ে লিখছি, এটা আগে লিখছি এটা পরে লিখছি, অপারেট হয়ে আলটিমেটলি আনসারটা হবে যে একক, যোগের একক। যোগ যেহেতু করতেছি সেহেতু যোগের একক ফেরত পাওয়া যায়, সেহেতু এই সংখ্যাটা অবশ্যই অবশ্যই রিয়েল নাম্বারের ভিতরে থাকবে। অর্থাৎ রিয়েল নাম্বারের সেটের ভিতরে একটা +5 আছে কিন্তু -5 নাই, এমন ঘটনা ঘটতে পারে না। কারণ তুমি যদি বলো যে আমি একটা সেট নিছি যেখানে শুধু আছে 2 3 4 5, সেখানে তো -5 নাই। আমরা সেটার কথা বলতেছি না, আমরা পুরো রিয়েল নাম্বারের সেট, অর্থাৎ পৃথিবীতে যত বাস্তব সংখ্যা আছে তাদেরকে নিয়ে যে সেট বানানো, সেই সেটের জন্য রুলস তৈরি করতেছে। তুমি 1 2 3 4 5 যেটা নিছো সেটা হচ্ছে সাবসেট, উপসেট, সেটা বাস্তব সংখ্যার ফুল সেট নয়, সেখানে মাত্র 5টা উপাদান আছে। তুমি যেটা নিয়ে কথা বলতেছো সেটাতে কতগুলো উপাদান আছে? অসীম সংখ্যক উপাদান আছে। সেই অসীম সংখ্যক উপাদান এর একটা সেট হচ্ছে রিয়েল নাম্বার। ওকে, তাহলে আমরা কি বললাম? বিপরীতকের অস্তিত্ব বিধি হচ্ছে যদি একটা রিয়েল নাম্বার থেকে আমরা একটা সংখ্যা নিই তাহলে অবশ্যই তার একটা নেগেটিভ সংখ্যাও রিয়েল নাম্বারের ভিতরে থাকবে, যেন তারা দুইজন অপারেট হয়ে একক ফেরত আসে। এককের অস্তিত্ব বিধিতে আমি আরেকবার ফেরত আসি। এককের অস্তিত্ব বিধিতে বলতেছে এ যদি রিয়েল নাম্বার থেকে নেওয়া একটা সংখ্যা হয় তাহলে একটা 0 অবশ্যই রিয়েল নাম্বারের ভিতরে থাকবে, দেয়ার এক্সিস্ট করবে, যেন ওই 0টা এই সংখ্যার সাথে অপারেট হয়ে যে কোনোভাবে অপারেট হয়ে এই সংখ্যাটাকেই ফেরত দেয়। এরকম ঘটনা, এরকম সংখ্যা রিয়েল নাম্বারের ভিতরে অবশ্যই থাকবে। আর এখানে এসে বলতেছে এ যদি একটা সংখ্যা হয়, এই যদি রিয়েল নাম্বার থেকে নেওয়া একটা সংখ্যা হয় তাহলে অবশ্যই এর একটা বিপরীত সংখ্যাও রিয়েল নাম্বারের ভিতরে পাওয়া যাবে, যেন তারা দুইজন অপারেট হয়ে একক ফেরত দেয়। 0 বলতেছি না আমি, একক ফেরত দেয়। ওকে, মানে 0 ফেরত দেয় আর কি। এবার আমরা যোগের স্বীকার্য লাস্ট যেটা সেটা পড়ব। আমরা বলছিলাম যোগের 5টা স্বীকার্য, গুণের 5টা স্বীকার্য, এরকম বলছিলাম না? এবার আমরা যোগের লাস্ট স্বীকার্যটা পড়ব। যোগের স্বীকার্য জানার সাথে সাথেই গুণের স্বীকার্যগুলো আমরা বুঝে যাব। একটু খেয়াল করো। A5 লাস্টেরটা হচ্ছে বিনিময় বিধি। বিনিময় বিধি কি? বিনিময় বিধি হচ্ছে ধরো এ আর বি, ফর অল দি এ আর বি, এই দুইটা বাস্তব সংখ্যা আমি রিয়েল নাম্বারের সেটের থেকে নিছি। এত হয় তবে এ আর বি কে যোগ করলে যে আনসার পাওয়া যাবে, বি আর এ কে যোগ করলেও সেম আনসার পাওয়া যাবে। এই বিধিটাকে বলা হয় বিনিময় বিধি। পৃথিবীর সবচেয়ে সহজ বিধি, কারণ হচ্ছে এরকম ঘটনা আমরা অহরহ ঘটাইছি, দেখছি যে এ প্লাস বি আর বি প্লাস এ, ইটস নট মানে কি বলবো, মানে এরা দুটো অসমান নয়, ইটস নট আনইকুয়াল, ইটস অলওয়েজ ইকুয়াল। কে
এ কে আগে রাখি, বি কে পরে রাখি, বি কে আগে রাখি, এ কে পরে রাখি, যোগের ক্ষেত্রে এদের কোনো অসুবিধাই হয় না। ওকে, সেজন্য বললাম কি বিনিময় বিধিতে কি বললো যে ভাই রিয়েল নাম্বার থেকে তুমি যদি দুইটা সংখ্যা নাও এবং তাদেরকে যেভাবেই যোগ করো না কেন, সামনে পিছিয়ে পিছিয়ে সামনে যোগ করো না কেন, তাদের আনসার অলওয়েজ কি আসবে, ইকুয়াল আসবে। এই ছিল যে আমাদের যোগের স্বীকার্য। তাহলে ফিল্ড স্বীকার্যে 5টা যোগের স্বীকার্য ছিল বলছিলাম, সে 5টা যোগের স্বীকার্য আমরা কিন্তু ইতিমধ্যে পড়ে ফেলছি। এবার আমরা গুণের স্বীকার্যগুলো পড়ব। এই 5টা যোগের স্বীকার্য পড়তে আমাদের 30 মিনিট লাগলেও বাকি স্বীকার্যগুলো পড়তে আমাদের 10 মিনিটও লাগবে না, কারণ আমরা ইতিমধ্যে বুঝে গেছি যে মানে চিহ্নগুলো সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া হয়েছে। এবার দেখো যোগের স্বীকার্যকে চেঞ্জ করে আমি জাস্ট গুণের স্বীকার্য বানাই দিব। গুণের স্বীকার্য বানানোর পর একটা একটা করে চেঞ্জ করে দিব এবং তুমি দেখবে যে খুবই সিম্পল, যোগের সূত্র জানার সাথে সাথে এই গুণের সূত্র তুমি শিখে যাচ্ছ। এই দেখো যোগ গুণের স্বীকার্যে প্রথম যেটা সেটা হচ্ছে আবদ্ধতা বিধি। আমি একটু এই A1 গুলোকে M1 করে দিই, মাল্টিপ্লিকেশন করে দিই, পরে এগুলো মনে থাকবে না, সেজন্য এগুলো এক ধরাতেই করে দিয়ে তারপর পড়ানো শুরু করি। তাহলে এই M5 যোগের যে 5টা সূত্র আমরা পড়ছি সেই সেম 5টা রুলসই গুণের ক্ষেত্রেও আছে। তাহলে যোগের ক্ষেত্রে আমরা প্রথমে পড়ছি কি আবদ্ধতা বিধি, গুণের ক্ষেত্রে আমরা প্রথমে পড়ব আবদ্ধতা বিধি। আবদ্ধতা বিধিতে বলতেছে কি যদি এ বি দুইটা বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারের ভিতর থেকেই নেওয়া হয় তবে এ আর বি কে গুণ করলে সেই সংখ্যাটাও প্রাপ্ত আনসারটাও রিয়েল নাম্বারের ভিতরেই থাকবে। তাহলে যোগের ক্ষেত্রে যেটা বলছে গুণের ক্ষেত্রে সেটা বলছে, খালি অপারেশনটা যোগের পরিবর্তে গুণে চলে আসছে। ওকে, তাহলে কি বলছে এ বি যদি দুইটা বাস্তব সংখ্যা হয় তাহলে এ আর বি এর গুণফলও বাস্তব সংখ্যাই হবে, গুণফল বাস্তব সংখ্যার থেকে বাইরে চলে যেতে পারবে না। সহযোগী বিধিতে কি বলছে, যোগের ক্ষেত্রে কি বলছিল এ বি সি যদি রিয়েল নাম্বার হয় তাহলে এ আর বি কে আগে যোগ করে তারপর সি কে যোগ করব, এ কে রেখে দিয়ে বি আর সি কে আগে যোগ করে তারপর এ কে যোগ করব, তো সেম আনসার আসবে। গুণের ক্ষেত্রে এই যোগ চিহ্নগুলা শুধুমাত্র গুণ আকারে প্রকাশিত হবে, শুধুমাত্র যোগ চিহ্নগুলো কি হয়ে যাবে, গুণ আকারে পাবলিশড হয়ে যাবে, কারণ এটা গুণনের স্বীকার্য। গুণের স্বীকার্যে যোগ চিহ্ন থাকতেছে না, গুণের স্বীকার্যে থাকতেছে গুণ চিহ্ন। ওকে, তাহলে কি বললাম সহযোগী বিধিতে কি বললাম, এ বি সি 3টা রিয়েল নাম্বার যদি আমরা নিই তাহলে এ আর বি কে আগে গুণ করে তারপর সি কে গুণ করলে যা ঘটবে, বি আর সি কে আগে গুণ করে তারপর এ কে গুণ করলে সেম আনসার আসবে। তুমি চাইলে একটা দুইটা এক্সাম্পল নিয়ে দেখতে পারো। ধরো 2 গুণ 3 গুণ 4, 2 আর 3 কে আমরা আগে গুণ করলাম, তারপরে ধরো 2 গুণ 3 গুণ 4, 3 আর 4 কে আমরা আগে গুণ করলাম, তুমি দেখবে আনসারের কোনো চেঞ্জ তুমি করতে পারবে না। 3 দুগুণে 6, 4 6 24, 3 4 12, 12 দুগুণে 24। ওকে, এই হচ্ছে গুণনের জন্য সহযোগী বিধি। এককের অস্তিত্ব বিধিতে একটু গ্যাঞ্জাম আছে। গুণনের ক্ষেত্রে একক হচ্ছে 1, গুণনের ক্ষেত্রে একক কি, গুণনের ক্ষেত্রে একক হচ্ছে 1। কেন, কারণ একক কি, একক হচ্ছে এমন একটা জিনিস যে কিনা অন্য কারো সাথে অপারেট হয়ে অন্য কোনো জিনিসটাই ফেরত আসে, একক ফেরত আসে না। যেমন আমরা বললাম যে 10-এর সাথে আমি যদি 1কে গুণ করি তাহলে আমরা 10ই ফেরত পাই। তাহলে দেখো 10-এর সাথে আমি যদি 1 গুণ না করে অন্য কাউকে গুণ করতাম তাহলে আমি কিন্তু 10 ফেরত পাইতাম না, অন্য কিছু চলে আসতো। তাহলে এই 1 হচ্ছে সেই সংখ্যা যে 10-এর সাথে অপারেট হয়ে 10ই ফেরত দিছে, অর্থাৎ এই 1 হচ্ছে গুণের একক। তাহলে আমরা এখানে 0 না দিয়ে 1 দিয়ে দিব। তাহলে আমরা বলবো কি রিয়েল নাম্বার থেকে আমরা একটা সংখ্যা নিছি a, এবং যদি a রিয়েল নাম্বার থেকে নেওয়া হয় তবে সেখানে অবশ্যই থাকবে, মানে বাংলায় বলতেছি দেয়ার এক্সিস্ট বলতেছি না আর কি, আর লিখছি দেয়ার এক্সিস্ট মানে কি অবশ্যই থাকা, সেখানে অবশ্যই একটা 1 থাকবে, মানে রিয়েল নাম্বারের ভিতরে অবশ্যই একটা 1 থাকবে, যেন এই এটা 1 এর সাথে গুণ হয়ে অথবা 1টা a এর সাথে গুণ হয়ে এই ফেরত আসে। অর্থাৎ গুণের ক্ষেত্রে গুণের একক, যোগের ক্ষেত্রে যোগের একক। যোগের ক্ষেত্রে 0 হচ্ছে যোগের একক, সেজন্য 0 যোগ করছি। গুণের ক্ষেত্রে 1 হচ্ছে গুণের একক, সেজন্য 1 গুণ করছে। এবার আসি বিপরীতকের অস্তিত্ব বিধি। বিপরীতকের অস্তিত্ব বিধি হচ্ছে বিপরীতক কি, বিপরীত হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা কোনো সংখ্যার সাথে, আমরা সংখ্যা না বলে জিনিস বলি, বিপরীত হচ্ছে এমন একটা জিনিস যে সংখ্যাটা কোনো জিনিসের সাথে অপারেট হয়ে একককে ফেরত দেয়।
যে সংখ্যাটা যে জিনিসটা কোনো জিনিসের সাথে অপারেট হয়ে একককে ফেরত দেয়। যেমন ধরো 5 একটা সংখ্যা, 5-এর সাথে যেহেতু আমরা গুণের স্বীকার্য পড়তেছি, তো আমরা গুণের কথাই চিন্তা করি। 5-এর সাথে আমি যদি 1/5 গুণ করে দিই, তাহলে আমার আনসারটা হবে 5 কাটা আনসার হবে 1। এর মানে কি? এর মানে হচ্ছে 5-এর সাথে 1/5 গুণ করার ফলে আনসার কত হয়েছে? 1। এই 1/5টাই হচ্ছে 5-এর বিপরীত। 1/5টাই হচ্ছে 5-এর বিপরীত। তো এই বিপরীতকের অস্তিত্ব বিধিতে আমরা একটা সংখ্যা যদি 5 পাই, এই 5-এর অপোজিট, 5-এর বিপরীত, গুণনের বিপরীত 1/5 অবশ্যই রিয়েল নাম্বারের ভিতরে পেয়ে যাব। 1/5কে আমরা 5 ইনভার্স 1ও লিখতে পারি, 5 ইনভার্স 1ও লিখতে পারি। এবার দেখো বিপরীতকের অস্তিত্ব বিধিতে আসি। এ যদি একটা রিয়েল নাম্বার হয়, তবে দেয়ার এক্সিস্ট, সেখানে অবশ্যই এ এর ইনভার্সও থাকবে। কি বলতেছি? এ যদি একটা রিয়েল নাম্বার হয়, তবে এ ইনভার্সও রিয়েল নাম্বারের ভিতরে থাকবে। যেন 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 এগুলো একটু মুছে ফেলি। যেন এ এর সাথে এ ইনভার্স 1 গুণ হলে, অথবা এ ইনভার্স 1-এর সাথে এ কে গুণ করলে আনসার এককই ফেরত আসে, এককই ফেরত আসে। বিপরীতক হচ্ছে সেই জিনিস যে গুণ হওয়ার সাথে সাথে একক ফেরত আসবে। গুণের একক হচ্ছে 1। তাহলে কি বলছি? এ যদি রিয়েল নাম্বারের ভিতরে থাকে, তাহলে গুণের ক্ষেত্রে এ ইনভার্স 1ও রিয়েল নাম্বারের ভিতরেই থাকবে, যেন এই দুজন গুণ হয়ে শেষ পর্যন্ত কি আসে? 1 আসে। এবং তুমি দেখো এই 5 ইনভার্স 1 এটাও কিন্তু একটা রিয়েল নাম্বার। ওকে, তারপরে আমরা লাস্ট যেটা পড়বো বিনিময় বিধি। গুণের ক্ষেত্রে বিনিময় বিধি হচ্ছে এ আর বি দুইটা রিয়েল নাম্বার যদি আমরা নিই, তবে এ আর বি কে যদি আমরা গুণ করি, এ আর বি কে যদি গুণ করি আর বি আর এ কে যদি গুণ করি, তো সেম আনসারই আসবে। অর্থাৎ এ কে আগে রেখে বি কে পরে রেখে যে আনসার হবে, বি কে আগে রেখে এ কে পরে রাখলেও সেম আনসার হবে। তার মানে আমরা কি বুঝলাম? আমরা ফিল্ড স্বীকার্যের 5টা 10টা রুলস পড়ে ফেলছি, কত আরামসে পড়ে ফেলছি, তেমন কোনো কঠিন লাগে না আমাদের কাছে। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝছি যে কিভাবে আমরা ম্যাথমেটিক্সকে পড়বো। তুমি একটু খেয়াল করো যে আমরা এমন একটা জিনিস শিখছি, এই জিনিসটা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, আমরা বাংলার সাথে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজকে কানেক্ট করছি, বাংলায় বোঝার চেষ্টা করছি যে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজটাতে কি বলতে চাচ্ছে। ওকে, তাহলে ফিল্ডের 10টা স্বীকার্য ইতিমধ্যে আমরা পড়ে ফেলছি, যোগের 5টা, গুণের 5টা। এবার আমরা যোগ এবং গুণ একসাথে কাজ করে এরকম 2টা সূত্র এখন আমরা পড়ব, এবং সাথে সাথে আমাদের ফিল্ড স্বীকার্য সম্পর্কে পুরো প্রস্তুতি হয়ে যাবে। অর্থাৎ ফিল্ড স্বীকার্যে এটাই আছে। ওকে, তো যেহেতু যোগ আর গুণ একসাথে আছে, সেহেতু আমরা এটাকে এ এম দিয়ে প্রকাশ করব। এও দিব, এমও দিব। এ এম 1 দিলাম, এ এম 1। আরেকটা দিব এ এম 2, AM2। অর্থাৎ এটাতে বুঝাচ্ছি যোগও আছে, গুণও আছে। এতক্ষণ আমরা যে সূত্রগুলো পড়ছি, 5টা সূত্র পড়ছি যোগের, সেখানে গুণ চিহ্ন ছিল না। 5টা সূত্র পড়ছি গুণের, সেখানে যোগ চিহ্ন ছিল না। এবার যোগ এবং গুণ দোনোটাই থাকবে একসাথে। ওকে, তাইলে কি বলতেছে দেখো, এটাকে বলা হয় যে প্রথমে আমরা বলবো যে লেফট ডিস্ট্রিবিউশন ল। এই দোনোটাকে ডিস্ট্রিবিউশন ল বলা হয়। লেফট ইংরেজিতে বলবে যে লেফট ডিস্ট্রিবিউশন ল, আমরা বাংলায় বলবো যে বাম, সেটা কি বলে, বন্টন বিধি। আর আরেকটা হচ্ছে রাইট ডিস্ট্রিবিউশন ল, এটাকে বলা হয় বাংলায় আমরা বলবো ডান বন্টন বিধি। বাংলা অনেক কঠিন রে ভাই, বাংলা বোঝা অনেক কঠিন, ইংরেজি বোঝা অনেক সহজ, কারণ এখানে ইংরেজিগুলো কিছুদিন পড়লে মোটামুটি সহজ লাগে আর কি। যাই হোক, বাম বন্টন বিধি আরটা হচ্ছে ডান বন্টন বিধি। এই দুই বিধিতে কি বলতেছে দেখো, এই দুই বিধিতে বলতেছে ধরো আমরা ABC 3টা সংখ্যা নিছি, এ কমা বি কমা সি 3টা সংখ্যা আমরা রিয়েল নাম্বার থেকে নিছি। ওকে, এত হয় তবে রিয়েল নাম্বার থেকে নিছি, তবে এই একটা এ কে বাইরে রাখবো আর বি প্লাস সি রাখবো। তাহলে খেয়াল করো, যোগও আছে গুণও আছে। দেখছো, দুইজন কি হয়েছে? যোগ হয়েছে, একজন কি হয়েছে? গুণ হয়েছে। দুইজন কি হয়েছে? যোগ হয়েছে, একজন কি হয়েছে? গুণ হয়েছে। যে গুণ হয়েছে সে বাম পাশে গুণ হয়েছে, যে গুণ হয়েছে সে বাম পাশ থেকে গুণ হয়েছে।
বাম পাশ থেকে গুণ হয়েছে। আমি এটার সাথে সাথে এটা একটু বুঝাই ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফর অল এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার হয় তবে বি প্লাস সি কে আগে লিখে ফেলবো আর এ কে পিছনে গুণ করবো। তাহলে দেখো এটাকে এই জন্যই বাম বন্টন বিধি বলা হয়, কারণ এটা বাম পাশ থেকে ভাগ বাটোয়ারা হবে, আর এটাকে ডান বন্টন বিধি বলা হয় কারণ এটা ডান পাশ থেকে ভাগ বাটোয়ারা হবে। ওকে, তাহলে এটার জন্য সূত্রটা হচ্ছে জাস্ট এ বি, বি এর সাথেও এটা গুণ হবে, এটা সি এর সাথেও গুণ হবে। এটাই হচ্ছে বন্টন। আমরা দুটো হাজার হাজার বার করে আসছি, জাস্ট এটা যে একটা রুলস, মানে এটা যে একটা রুলস সেটা এখন পড়তেছে। তারপরে এ যদি দিকে গুণ হয়, পেছন থেকেও যদি গুণ হয়, তাহলে এটা হয়ে যাবে বি এ প্লাস সি এ, অর্থাৎ আনসার কিন্তু সেমই আসছে, তাই নয় কি? এই হচ্ছে বন্টন বিধি বা যোগ এবং গুণ একসাথে যে দুইটা স্বীকার্য, সেই দুইটা স্বীকার্য হচ্ছে এই দুইজন। এটাতে কি আছে? কিছুই নেই। এ বি প্লাস সি এর সাথে গুণ করলে আমরা এভাবেই গুণ করি, আর বি প্লাস সির এই পাশে যদি এ থাকে তাও আমরা সেমভাবেই গুণ করি। জাস্ট এখানে বলতে চাচ্ছে কি যে ভাই এটা দোনোজনে ভাগ করে পাবে, এই এটাও দোনোজনেই কি পাবে। অর্থাৎ গুণ যদি থাকে কোনো দুইটা সংখ্যার যোগের সাথে কেউ যদি গুণ থাকে, তাহলে সেই সংখ্যাটা গুণ হওয়ার সময় দোনোজনের সাথেই গুণ হবে, সেই সংখ্যাটা গুণ হওয়ার সময় দোনোজনের সাথেই গুণ হবে। অর্থাৎ বাম পাশ থেকে গুণ করলো দোনোজনের সাথে গুণ হবে, ডান পাশ থেকে গুণ করলো দোনোজনের সাথেই গুণ দিয়ে আমাদেরকে লিখতে হবে। এই হচ্ছে আমাদের ফিল্ড স্বীকার্য। ওকে, তাহলে বাস্তব সংখ্যা 4টা স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত আমরা বলছি, যার মধ্যে আমরা 2টা স্বীকার্য পড়ে ফেলছি। একটা হচ্ছে এক্সটেন্ড এক্সিওম বা সম্প্রসারণ স্বীকার্য, আরেকটা হচ্ছে ফিল্ড এক্সিওম বা ফিল্ড স্বীকার্য। ওকে, তাহলে এই 2টা স্বীকার্য আমরা পড়ে ফেলছি। এরপরে আমাদেরকে আসলে পড়তে হবে অর্ডার এক্সিওম। এরপর আমাদেরকে পড়তে হবে অর্ডার এক্সিওম। আমি অর্ডার এক্সিওমটা একটু পড়াই ফেলার চেষ্টা করি, এটা খুব বেশি কঠিন না, জাস্ট একসাথে এক লেকচারে পড়াই ফেলতে চাচ্ছি আর কি। অর্ডার এক্সিওম এটা মুছে ফেলি, এটা আমাদের আসলে দরকার নেই, আমরা জানি যে আমরা রিয়েল নাম্বার সিস্টেম পড়তেছি। তাহলে আমরা এরপরে জানার চেষ্টা করব যে অর্ডার এক্সিওম বা ক্রম স্বীকার্যগুলা কি। তাহলে আমরা লিখি একটু ক্রম স্বীকার্য বা অর্ডার এক্সিওম। এর মাঝে মধ্যে ইংরেজিগুলো লিখতে মনে থাকে না, এক্সিওম ওটা বই থেকে পাওয়া যায়, সেই জন্য আসলে আর লিখি না আর কি। বেশিরভাগ বই ইংরেজিতে, বাংলাদেশে বাংলা বই পাওয়া যায়, পৃথিবীর আর কোথাও বাংলা বই পাওয়া যায় না। তো তুমি যদি ইন্টারন্যাশনাল বই পড়তে চাও তো তোমাকে ইংরেজিই পড়তে হবে। বর্তমানে ইংরেজি বাংলা এগুলো আসলে কোনো ম্যাটার না। তুমি একটা ধরো বললাম যে তুমি আমেরিকান কিংবা ইউরোপিয়ান কোনো রাইটারের তুমি রিয়েল অ্যানালাইসিসের বইটা নিলা, আর তুমি সেখানে যা লিখছে তোমার কি বলবো ইংরেজিতে লিখছে, তুমি সেটা বুঝতেছো না, তুমি সেটাকে কপি করে গুগল ট্রান্সলেটরে যাও, গুগল ট্রান্সলেটরে গিয়ে ইংরেজিটা লিখো, তারপরে তুমি বাংলা তার ট্রান্সলেট করতে বলো গুগলকে, সেটার পুরো বাংলা ট্রান্সলেট তোমাকে করে দিবে। ওকে, আর তুমি যদি বাংলাটাকে যদি ইংরেজি করতে চাও, তাহলে বাংলাটা পুরো গুগল ট্রান্সলেটরে গিয়ে লেখো, তাহলে সে অটোমেটিক্যালি এটাকে ইংরেজিতে করে দেবে। বর্তমানে এত সহজ হয়েছে যে কোনো কিছু আসলে মানে হাতের নাগালের বাইরে নয় আর কি। আমাদের সময় আমি যখন লেখাপড়া করছি তখন ইউটিউব অত্যন্ত অসমৃদ্ধ ছিল, আমরা ইউটিউবে লেকচার খুঁজে পাইতাম না, দেখতাম যে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যেতাম। একটা লেকচার খুঁজতাম, 2-3টা ভিডিও আসতো মাত্র, 2010-11 সালের দিকে 2-3টা ভিডিও দেখতাম, যে সেগুলো দিয়ে আমাদের কিচ্ছু যায় আসতেছে না। ওকে, এখন অহরহ ভিডিও পাওয়া যায়, এখন এত বেশি ভিডিও পাওয়া যায় যে এখন প্রবলেম আরেকটা শুরু হয়েছে, কার ভিডিও আমরা দেখব। এখন প্রবলেম হচ্ছে কার ভিডিও আমরা দেখব, আর তখন আমরা দেখতাম যে কারো ভিডিও নাই, মানে নাই একটা প্রবলেম, অতিরিক্ত থাকা একটা প্রবলেম। অতিরিক্ত থাকার কারণে আমরা অনেক সময় দেখি যে আমাদের কাছে ভিডিও একের পর এক আসতেছে, আমরা দেখতেই যাচ্ছি, কোনোটাই আমার ভালো লাগতেছে না, কোনোটাই শ্যুট করতেছে না, কোনোটাই আমার প্রয়োজনীয় ভিডিও না, দেখেই যাচ্ছি। একসময় হঠাৎ করে পাওয়া যায় অনেক দূরে গিয়ে একটা প্রয়োজনীয় ভিডিও, যে ভাই এই বান্দার লেকচার আমার খুবই ভালো লাগছে। তো ইউটিউবে আমার ভিডিওগুলো সবসময় লাস্টের দিকে থাকে, কারণ হচ্ছে আমার এসইও র্যাঙ্কিং ভালো না, আমি এসইও করতেই জানি না, সময়ও দিতে পারি না, খালি কোনো রকম একটা ভিডিও রেকর্ড করে শুধুমাত্র ইউটিউবে ছেড়ে দিই, ফলে আমার ভিডিও থাকে জনগণের বাইরে। এবং খুঁজতে কোনো একটা সময় আমার ভিডিওটা পাওয়া যায়, তখন সে দেখা বলে যে হ্যাঁ এই লেকচারটাই আমার আসলে দরকার ছিল, কিন্তু এতদিন ধরে সে টাইম ওয়েস্ট করছে। ওকে, তো বেশি থাকাও একটা প্রবলেম হয়ে গেছে। যাই হোক,
অর্ডার এক্সিওম পড়ি। অর্ডার এক্সিওম হচ্ছে ক্রমস্বীকার্য বা অর্ডার এক্সিওম। অর্ডার এক্সিওমের 4টা এক্সিওম আছে, 4টা এক্সিওম আছে। অর্ডার এক্সিওমগুলোকে আমরা O1, O2, O3 এবং O4 দিয়ে প্রকাশ করি। ও দিয়ে অর্ডার বুঝাচ্ছি। প্রথম যে অর্ডার এক্সিওম সেটাকে আমরা বলি যে তৃত্ব বিধি। তৃত্ব মানে তিনটা নিয়ম। তৃত্ব বিধি। ওকে, তারপরে 2 নম্বরে আমরা যেটা, আচ্ছা 2 নম্বরটা পরে বলি, তৃত্ব বিধি আগে পড়ে ফেলি। ওকে, তৃত্ব বিধি হচ্ছে কি, তুমি যদি 2টা রিয়েল নাম্বার নাও তাহলে তাদের মধ্যে 3 ধরনের ঘটনা ঘটতে পারে, এবং পুরো ম্যাথমেটিক্স জগতে এই 3 ধরনের ঘটনার বাইরে কোনো ঘটনা এই 2টা সংখ্যার জন্য ঘটতে পারে না। সেটাই হচ্ছে তৃত্ববিধি। তাহলে কি বলতেছে দেখো, তৃত্ববিধিতে ধরলাম যে ফর অল এ কমা বি রিয়েল নাম্বার থেকেই আমি নেওয়ার চেষ্টা করছি না, শুধু রিয়েল নাম্বার থেকেই নিছি। ওকে, এত হলে এই 2জন সংখ্যার ক্ষেত্রে 3টা কথা আমরা বলে দিতে পারি। একটা হচ্ছে হয় এ বি থেকে বড় হতে পারে, কারণ আমি তো জানি না কে মানে কে কত, সেটা আমরা জানি না। এ বি নিছি, এখন হইতে পারে এ বড় বি ছোট, এ বড় বি ছোট হইতে পারে। এই বড় ছোট চিহ্নটার দিকে একটু তাকাও, এ যেদিকে হা করে থাকে সে হচ্ছে বড়। সোজা কথায় এ হা করে কোন দিকে আছে, এই দিকে হা করে আছে, তো এ বড়। যার দিকে হা করে থাকবে সে বড়। তাহলে এখন বলো, এই 2টা সংখ্যার ক্ষেত্রে এমন হইতে পারে না যে এটা বি থেকে বড়, এটা বি থেকে বড় হইতে পারে। আরেকটা ঘটনা ঘটতে পারে যে ভাই এটা বি থেকে ছোট, এটা বি থেকে ছোট ঘটতে পারে। আশা করা যায় বুঝতেছো যে এই 2টা সংখ্যার হয় এ বড় হইতে পারে বির চেয়ে, অথবা বি বড় হইতে পারে এর চেয়ে। 2টা ঘটনা ঘটতে পারে। আরেকটা ঘটনা ঘটতে পারে, সেই ঘটনাটা হচ্ছে এ আর বি সমান হয়ে যেতেও পারে। এই 3 ঘটনার বাইরে আর কোনো ঘটনা ঘটবে না। হয় এই 2জনের একজনের চেয়ে বড় হবে, নাহলে দুজন কি হবে, সমান হবে। এই 3টা ল কাজ করে বলে এরকে বলা হয় তৃত্ববিধি। তাহলে কি বলতেছে, হয় এই এ বড় হবে, নাইলে বি বড় হবে, নাইলে দুজন কি হবে, সমান হবে, নাইলে এর বাইরে আর কোনো ঘটনা এরা ঘটাইতে পারবে না। এটাকেই বলা হয় তৃত্ববিধি। এরপর আসবে অনুবর্তী বিধি। আচ্ছা, তৃত্ববিধির ইংরেজিটা একটু লিখে দিই, খুবই বিরক্তিকর একটা ইংরেজি, ট্রিকোটমি ল। ট্রিকোটমি ল। এরপর হচ্ছে অনুবর্তী বিধি। অনুবর্তী বিধির ইংরেজি হচ্ছে ট্রানজিটিভিটি ল। TRANSITIVITY, ট্রানজিটিভিটি ল। অনুবর্তী বিধি ট্রানজিটিভিটি ল। অনুবর্তী বিধি কি, ধরো আমি 3টা রিয়েল নাম্বার নিলাম, এ বি সি, 3টা রিয়েল নাম্বার আমার কাছে আছে, এত আছে আমার কাছে, এবং সেই সাথে আমি একটা কথা বলছি এত, এবং এই 3টা রিয়েল নাম্বারের মধ্যে আমি ঘোষণা করে দিলাম, এমনভাবে নিলাম এই রিয়েল নাম্বারগুলো যেন এটা বি চেয়ে ছোট, আবার বিটা সি চেয়ে ছোট। এই 3টা ঘটনা আমি নিছি। একটা হচ্ছে প্রথমে 3টা রিয়েল নাম্বার নিছি, তারপর সেই 3টা রিয়েল নাম্বার কেমন নিছি, যেমন ইচ্ছা তেমন নিই। এখানে কিন্তু যেমন ইচ্ছা তেমন নিছি, ফলে 3টা ঘটনা ঘটতে পারে। এখানে যেমন ইচ্ছা তেমন নিই নাই, এখানে রুলস করে দিছি। রুলস কি করে দিছি, এ চেয়ে বি বড়, বি চেয়ে সি বড়। তাইলে একটু খেয়াল করি, এ থেকে বি বড়, বি থেকে আবার সি বড়, তাহলে আলটিমেটলি এ থেকে সিটা বড় হয়ে যাবে না। উদাহরণস্বরূপ আমি দেখি, ধরো এ হিসেবে আমি নিলাম 1, বি হিসেবে আমি নিলাম 2, তাহলে কি দেখা যাচ্ছে 1 থেকে 2 বড়, তার মানে নিয়ম অনুযায়ী নিছি। আবার বি সমান আমি নিছি 2, আবার সি সমান আমি 2 চেয়ে বড় নিব, কারণ এখানে বলা আছে সিটা এমন নিতে হবে যেন বি চেয়ে কি হয়, বড় হয়। ধরলাম যে সেটা 3 নিছি। তাহলে এখন কি, এই 3টা সংখ্যার মধ্যে আমি গবেষণা করলে এই জিনিসটা, এখানে একটা কমা দিই, এই জিনিসটা আমি বলতে পারি না যে ভাই 1-এর থেকে 3 বড়, মানে এই 1 অর্থাৎ এ থেকে এই 3 অর্থাৎ সি আলটিমেটলি বড় হয়ে যাচ্ছে। ওকে, এই কথাটাই আমাদেরকে অনুবর্তী বিধিতে লিখতে হবে, এত, এবং যদি এত 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 হয় তবে আমরা বলতে পারবো যে ভাই এই প্রথমের যে এটা, সেটার চেয়ে শেষ পর্যন্ত সিটা বড়ই থেকে যাবে। অর্থাৎ ওর থেকে ও বড়, ওর থেকে আবার ও বড়, ও মহা বড়, ছোট ভাই, মেজো ভাই,
বড় ভাই। তাহলে ছোট ভাই কি? ছোট ভাইয়ের চেয়ে কি মেজো ভাই বড়, মেজো ভাইয়ের চেয়ে কে বড় ভাই বড়। তো বড় ভাই ছোট ভাইয়ের চেয়েও বড়, বড় ভাই ছোট ভাইয়ের চেয়ে বড়, একদম সহজ কথা। এটা নিয়ে এতক্ষণ আলোচনা করাই আসলে অন্যায় হয়েছে, তাই না কি? তাহলে কি বলছে, ঘরে যে ছোট ভাই সে তো মেজো ভাইয়ের চেয়ে ছোট, মেজো ভাই আবার বড় ভাইয়ের চেয়ে ছোট, তো ছোট ভাই বড় ভাইয়ের চেয়ে ছোট হবে না? বিষয়টা এখানে বলছে বড় ভাই মেজো ভাই ছোট ভাই, সরি ছোট ভাই মেজো ভাই বড় ভাই, তো বড় ভাইয়ের চেয়ে ছোট ভাই ছোট হবে, এটা তো একটা স্বাভাবিক রুটিন, স্বাভাবিক লজিক। ওকে, এবার আসবো যে যোগের একমুখিতা বিধি। যোগের একমুখিতা, যোগের একমুখিতা ইংরেজিতে এটাকে বলা হচ্ছে মনোটোনি ল ফর এডিশন। মনোটোনি একটু লিখে দিই, মনোটোনি ল ফর এডিশন। এডিশন মানে যোগের জন্য আর কি, যোগের মানে ফর এডিশন। মনোটোনি ল ফর এডিশন মানে হচ্ছে যোগের একমুখিতা। যোগের একমুখিতাটা কি দেখো, ধরো তুমি তিনটা সংখ্যা নিছো এ বি সি, রিয়েল নাম্বার থেকে নিছো, দুনিয়ার অন্য জায়গা থেকে নাও নাই। এই রিয়েল নাম্বার থেকে নেওয়ার পর নিছো এবং সেই সাথে আরও একটা ঘটনা ঘটাইছো যে এ হচ্ছে বি চেয়ে বড়, এ কি বি চেয়ে বড়। সেই সাথে আরেকটা ঘটনা ঘটাইছো যে সি যে সংখ্যাটা নিছো সেটা অবশ্যই জিরোর চেয়ে বড়, জিরোর চেয়ে ছোট নয়, মাইনাস নয়, সি সংখ্যাটা নেগেটিভ নয়, জিরোর চেয়ে কি বড় নিছো। তাহলে কি বলছি, তুমি তিনটা সংখ্যা নিছো, যে তিনটা সংখ্যা হচ্ছে ওকে ওকে, আসলে একটু চেক করে নিলাম যে আসলে রেকর্ড হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় যে আমি বলেই যাচ্ছি রেকর্ড হয় না, আর একবার রেকর্ড না হলে আমার আর দ্বিতীয়বার ক্লাসটা নিতে ইচ্ছা করে না। যাই হোক, তাহলে এ বি সি তিনটা সংখ্যা নিছি, সেই সাথে কি করছি, এ কে নিছি কি বি থেকে বড়, আর সি কেমন নিছি, সি এ বি থেকে বড় হোক ছোট হোক সমস্যা নেই, সিটা এমন নিছি যেন সে জিরোর থেকে বড় হয়, মাইনাস না হয়, জিরোও না হয়, সে যেন জিরোর থেকে কি হয় বড় হয়, 1 2 3 4 এগুলো হয়, জিরো যেন না হয়, -1 -2 -3 -4 এরকমও যেন সিটা না হয়। সেক্ষেত্রে কি ঘটবে দেখো, এত হয় তবে তবে এই দেখো এই এ বি আমি এ গ্রেটার দেন বি আমি লিখতেছি, ওকে, আর এই সিটাকে আমি উভয় পাশে যোগ করে দিচ্ছি। আচ্ছা, এবার এটা এভাবে বোঝানোর দরকার নেই। এখন আমি এ আর বির উভয় পাশে যদি সিটাকে যোগ করে দিই তাহলে চিহ্নটা চেঞ্জ হবে না, এটাই হচ্ছে যোগের একমুখিতা, অর্থাৎ মুখটা ঠিকই থাকবে। কীভাবে কি বলতেছে, এ এর সাথে আমি সিটাকে যোগ করে দিলাম, আবার বি এর সাথেও আমি সিটাকে যোগ করে দিলাম। সোজা কথায় এটার উভয় পক্ষে এই সিটাকে কি করে দিছে, অ্যাড করে দিছে। এই সিটাকে উভয় পক্ষে অ্যাড করার পরেও যে আগে থেকে বড় ছিল এ আগে থেকে বড় ছিল না, যে আগে থেকে বড় ছিল সি যোগ হওয়ার পরেও সে বড়ই থাকবে, যে আগে থেকে ছোট ছিল সি যোগ হওয়ার পরেও সে ছোটই থাকবে। এটাই হচ্ছে আমাদের যোগের একমুখিতা বিধি। তাহলে আমি কি বলছি একটা এক্সাম্পলের সাথে দেখি। ধরো আমি একটা সংখ্যা নিলাম এ নিলাম 5, বি যেহেতু ছোট নিতে বলছে তাহলে বিকে নিতে হবে কি 4, ঠিক আছে। তাহলে আমি সি একটা সংখ্যা নিতে বলছে জিরোর চেয়ে বড়, ধরলাম সি ইকুয়াল টু আমরা নিলাম 2, জিরোর চেয়ে বড় নিছি, ওকে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 5 ইজ গ্রেটার দেন 4, মানে 5 4 এর চেয়ে বড়। এখন আমি করলাম কি, এই 5 এর সাথে সি এর মানটাকে যোগ করে দিলাম, আর এই 4 এর সাথেও সি এর মানটাকে যোগ করে দিলাম। তাহলে আমরা দেখব যে 5 আর 2 যোগ করলে কত হয় 7, 4 আর 2 যোগ করলে কত হয় 6, অর্থাৎ 5 আগেও বড় ছিল, এই 2 যোগ হওয়ার পরেও 5-এর যে সাইডটা সেই সাইডটা বড়ই দেখাচ্ছে, 5-এর যে সাইড সেই সাইডটা এখনো কি দেখাচ্ছে, বড়ই দেখাচ্ছে। এটাই এখানে বলছে। তবে তুমি যদি এখানে জিরোর চেয়ে ছোট সংখ্যা যোগ করে দাও তাহলে আর এই একমুখিতা থাকবে না। সেজন্য একমুখিতা বিধিতে তোমাকে স্পষ্ট বলে দিছে যে ভাই তুমি যেটাকে উভয় পক্ষে যোগ করতে চাচ্ছ সে যেন জিরোর চেয়ে ছোট হয়ে না যায়। এখন তুমি বলবা জিরোর চেয়ে ছোটকে আমরা যোগ করতে পারবো না, হ্যাঁ পারবো। জিরোর চেয়ে ছোট যোগ করলে এই একমুখী চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, চিহ্নটা এদিকে আছে না, এখন এটা কি হয়ে যাবে, যে বড় ছিল সে ছোট দেখাবে, সে যে ছোট ছিল সে বড় হয়ে উল্টা হয়ে যাবে। যদি আমরা এটা কি করি সি এর মান যদি আমরা নেগেটিভ যোগ করে দিই, ওকে।
তো আমাকে এখানে রুলসের মধ্যে নেগেটিভ যোগ করার কথা বলে না, আমাকে এখানে বলছে জিরোর চেয়ে বড় যোগ করার জন্য রুলসটা রেডি হয়েছে। ওকে, জিরোর চেয়ে ছোট যোগ করার জন্য যে রুলস, সেই রুলস আমার এই অর্ডারের মধ্যে এখনো লেখা হয় নাই। মানে এটা এখানে দেওয়া হয়নি, ওটা বেসিক থেকে আমরা জানতে পারবো, মানে এটার জন্য একটা রুলস তৈরি করার দরকার নেই। যোগের একমুখিতা, এরপর আমরা বলবো যে গুণের একমুখিতা। গুণের একমুখিতা, গুণের একমুখিতা হচ্ছে মনোটোনি ল ফর মাল্টিপ্লিকেশন। মনোটোনি ল ফর মাল্টিপ্লিকেশন। তো একই কাহিনী রে ভাই, গুণের ক্ষেত্রেও সেম ঘটনাটা ঘটবে যে ভাই এ বি সি যদি আমি তিনটা রিয়েল নাম্বার নিই এবং সেই সাথে আমরা বলি যে ভাই এ বড়, বি ছোট, সি হচ্ছে জিরোর চেয়ে বড়, সি হচ্ছে জিরোর চেয়ে বড় হয়, তবে ঘটনা ঘটবে কি, এই এ এর সাথে যদি আমি সি কে গুণ করে দিই এবং বি এর সাথেও যদি আমি সি কে গুণ করে দিই, তাহলে যে আগে থেকে বড় ছিল সে বড়ই থাকবে, যে আগে থেকে ছোট ছিল সে ছোটই থাকবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে ভাই এই বড় ভাই আর ছোট ভাই, বড় ভাইকে যা দিব ছোট ভাইকেও তা দিব। ধরো বড় ভাই বড়, ছোট ভাই ছোট, বড় ভাইকে আমি যা দিলাম ছোট ভাইকেও আমি তা দিলাম, তো বড় ভাই তো বড়ই থেকে যাবে, বড় ভাই বড়ই থেকে যাবে না, এই বিষয়টা সেখানেই বোঝাচ্ছে। আর এখানে সি এর মান জিরোর চেয়ে বড় হইতে হবে, নাহলে এই সূত্র আমরা খাটাইতে পারবো না। তাহলে এই হচ্ছে ক্রমস্বীকার্য বা অর্ডার এক্সিওম। আমরা তিনটা স্বীকার্য পড়ে ফেলছি ইতিমধ্যে, এক্সটেন্ড এক্সিওম, ফিল্ড এক্সিওম, অর্ডার এক্সিওম, তিনটাই পড়ে ফেলছি। এগুলো এই ফিল্ড এক্সিওম এবং অর্ডার এক্সিওম পরীক্ষায় আসে। এরপর আমাদের জানতে হবে কমপ্লিটনেস এক্সিওম। আর এই কমপ্লিটনেস এক্সিওম জানার জন্য আমাদেরকে 10টা সংজ্ঞা শিখতে হবে, 10টা সংজ্ঞা শিখতে হবে। এই 10টা সংজ্ঞা না শিখলে আমরা কমপ্লিটনেস এক্সিওম তো জানতে পারবো না, পুরো রিয়েল অ্যানালাইসিসই জানতে পারবো না। সেজন্য কমপ্লিটনেস এক্সিওম জানার আগে আমাদেরকে 10টা সংজ্ঞা জানতে হবে। আমি সেই 10টা সংজ্ঞা একটু লিখে দিচ্ছি। তাহলে কমপ্লিট একটু লিখে নিই। কমপ্লিট, আচ্ছা লেখার দরকার না, আমি তো বলছি তোমরা এগুলো লেখার দরকার নেই, এগুলো আমি পড়াবো। ওকে, একটা পড়াবো, একটা লিখবা। ওকে, তাহলে 1 নম্বরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আপার বাউন্ড কাকে বলে। আপার বাউন্ড বা ঊর্ধ্বসীমা কাকে বলে। আপার বাউন্ড আমি বলতে পারি যে আপার বাউন্ড অফ এ সাবসেট অথবা উপসেটের কোন একটা বাস্তব সেটের উপসেটের ঊর্ধ্বসীমা কাকে বলে। 2 নাম্বার আমাদেরকে জানতে হবে লোয়ার বাউন্ড কাকে বলে। আপার বাউন্ড কাকে বলে, লোয়ার বাউন্ড কাকে বলে, এই শব্দ প্লিজ একটু, এই আপার বাউন্ড লোয়ার বাউন্ড এই শব্দগুলোকে বাংলায় যখন আমরা পড়ি তখন এগুলো খুবই কঠিন কিছু শব্দ এসে দাঁড়ায়, সেজন্য আমরা এগুলোকে আপার লোয়ার ইংরেজিতেই পড়বো ভাই। বাংলায় যখন লিখবো তখন ভিতরে আমরা এই ইংরেজি শব্দগুলোই হুবহু সেখানে পেস্ট করে দিব, পড়লে তোমরা বুঝবা। আমি এগুলার বাংলা উচ্চারণ করে নিজেকে ধ্বংস করতে চাচ্ছি না, এগুলার বাংলাগুলো যখনই মাথায় ঢুকে বিরক্তিকর। ওকে, তাহলে আপার বাউন্ড কাকে বলে, লোয়ার বাউন্ড কাকে বলে। 3 নম্বরে আমরা পড়তে হবে বাউন্ডেড অ্যাবোভ সেট কাকে বলে। বাউন্ডেড অ্যাবোভ সেট কি। 4 নম্বরে পড়তে হবে বাউন্ডেড বিলো সেট কি। বাউন্ডেড বিলো সেট কি। 5 নম্বরে আমাকে পড়তে হবে বাউন্ডেড সেট কি, বাউন্ডেড সেট। 6 নম্বর আমাদেরকে পড়তে হবে যে আনবাউন্ডেড সেট কাকে বলে। আনবাউন্ডেড সেট কাকে বলে। 7 নম্বরে আমাদেরকে পড়তে হবে সুপ্রিমাম কি। সুপ্রিমাম কি। 8 নম্বরে আমাদেরকে পড়তে হবে মিনিমাম কি। সুপ্রিমাম কি, মিনিমাম কি, সরি মিনিমাম আসলে পরে আসবে, যে ইনফিমাম কি, ইনফিমাম কি। 9 নম্বরে আমাদেরকে পড়তে হবে ম্যাক্সিমাম মেম্বার। ম্যাক্সিমাম মেম্বার কাকে বলে। আর 10 নম্বরে আমাদেরকে পড়তে হবে মিনিমাম মেম্বার কাকে বলে। এই 10টা সংজ্ঞা জানার পরেই আমি সব ঠিকঠাক লিখছি, সুপ্রিমাম, ইনফিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম মেম্বার, মিনিমাম মেম্বার। এই 10টা সংজ্ঞা জানার পরে আমরা কমপ্লিটনেস এক্সিওমকে পড়তে পারবো। কমপ্লিটনেস
অ্যাক্সিওম। কমপ্লিটনেস অ্যাক্সিওম পড়তে পারবো। এর আগ পর্যন্ত আমরা কমপ্লিটনেস অ্যাক্সিওম জানতে পারবো না। তো আমরা আজকে অনেক দূর পড়ছি মানে অনেক দূর পড়ছি, খুবই গুরুত্বপূর্ণ দুইটা কি বলছি সেটা অ্যাক্সিওম পড়ছি। আগামী ক্লাসে আমরা এই সংজ্ঞাগুলা সবগুলা বুঝে আরও কিছু উপপাদ্য শিখে, এগুলো শিখার মাত্রই আমরা কমপ্লিটনেস অ্যাক্সিওম পড়ে ফেলতে পারবো না, এগুলো শিখার সাথে সাথে আরও কিছু উপপাদ্য আমাকে শিখতে হবে। তারপর একদিন আমরা কমপ্লিটনেস অ্যাক্সিওম শেখার চেষ্টা করব। আর কমপ্লিটনেস অ্যাক্সিওমে যে অ্যাক্সিওমগুলো আছে এই অ্যাক্সিওমগুলো পরীক্ষায় প্রমাণ হিসেবেও আসে, সেটা আমাদেরকে প্রুফও করতে হতে পারে। তো সুতরাং আজকে আমরা না পড়ি, কারণ আমাদের অনেক লম্বা একটা ক্লাস হয়ে গেছে ইতিমধ্যে। এর মধ্যে এখন এগুলো আবার পড়লে আসলে আমাদের মাথায় থাকবে না। যাই হোক, তাহলে আমরা পরবর্তী ক্লাসে এই টোটাল 10টা সংজ্ঞা এবং চেষ্টা করব কমপ্লিটনেস অ্যাক্সিওম নিয়ে আলোচনা করে শেষ করতে।